আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। সম্রাট আইস, বসো সম্রাট। সম্রাট, আমি তো আর পরিস্থিতি কোনোভাবে টেকেল দিতে পারতেছি না। প্রেসিডেন্ট তো সরাসরি এখন আমার উপর আক্রমণ কইরা কথা বলতেছে। মনে হয় না শামসুরে এবার বাঁচাইতে পারবো। প্রেসিডেন্টের কথাবার্তার যে ভাবভঙ্গি দেখতেছি, তাতে কইরা তো মনে হইতেছে শামসুকে এবার গ্রেপ্তার করাই লাগবো। এসব কি বলেন স্যার? শামসুকে কেন গ্রেপ্তার করা হইব? আমরা থাকতেও যদি শামসুকে গ্রেপ্তার করা লাগে, তাহলে আমরা এই দায়িত্বে থেকে কী লাভ হইল? আর শামসুর বিরুদ্ধে আমরা তো কোনো রকমের চার্জশিট তৈরি করি নাই। সম্প্রতিক যে ঘটনাগুলো ঘটছে, এগুলোর তদন্ত তো অন্যদিকে ঘুরানো হয়েছে। তারপরেও শামসুর নামটা এখানে কেন আসতেছে? তাহলে কি হবে? সবাই বুঝে গেছে যে এই ঘটনাগুলো শামসুই ঘটাইছে। গতকালকে আবার তুফাইলের টেক্সটাইল মিলে বোমা হামলা হয়েছে। এতে করেই তো বোঝা যায় যে এই ঘটনাগুলো শামসুই ঘটাইছে। তুফাইলের টেক্সটাইল এই মুহূর্তে শামসুর আক্রমণ করাটা কোনোভাবেই ঠিক হয় নাই। কারণ সবাই জানে যে ওদের সাথে দ্বন্দ্ব হয়েই শামসু জনতা পার্টি থেকে পদত্যাগ করছে। তা অবশ্য আপনি ঠিকই বলছেন স্যার। শামসুর এই মুহূর্তে তুফাইলের টেক্সটাইল মিলে আক্রমণ করাটা কোনোভাবেই উচিত হয় নাই। শামসু যে এক এক সময় এক এক সিদ্ধান্ত নিয়ে বসে, সেটা বোঝা বড়ই মুশকিল হয়ে দাঁড়াইছে স্যার। শামসু আগের থেকে আমাদেরকে কোনো কিছুই না জানিয়েও এই সমস্ত সিদ্ধান্ত নিতেছে। আগে থেকে আমাদেরকে জানালে তো আমরা একটা ব্যবস্থা করতে পারি। পরিস্থিতি এখন এমন পর্যায়ে গেছে যে শামসুকে হয়তোবা গ্রেপ্তার করতে হইব। আর তা না হলে আমাকে এই স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ারটাই ছেড়ে দিতে হইব। জনতা পার্টির সকল নেতাকর্মী শামসুর বিরুদ্ধে চলে গিয়েছে। এখানে প্রেসিডেন্টেরও আর কিছু করার নাই। এখন যে সামনে কি হইব সেটা কোনো কিছুই বুঝতে পারতেছি না সম্রাট। তোমরাও তো কোনো প্রতিবেদনই প্রকাশ করতেছ না। কোনো যদি রিপোর্ট দিতে আমারে, তাহলে সেটা নিয়েও তো প্রেসিডেন্টের সাথে আলোচনা করতে পারতাম যে এইগুলো শামসু ঘটায় নাই। সেটাও তো করতে পারতেছ না স্যার। একটা সত্য ঘটনাকে মিথ্যায় রূপান্তরিত করতে এত সহজেই সম্ভব হয় না। এই ঘটনাগুলো তো শামসু মূলত ঘটিয়েছে। সবাই এই দিকে তাকিয়ে আছে। এখানে এই ঘটনা ধামা চাপা দেওয়াটা কি এতই সোজা? অনেক কাঠকুর পোড়াইয়া তারপর বিষয়গুলো ম্যানেজ করতে হয়। আমি আমার বিশ্বস্ত 3জন অফিসারকে এই তদন্তের দায়িত্ব দিয়েছি। খুব শীঘ্রই একটা প্রতিবেদন আপনাকে দিতে পারবো। তোমরা যত দেরি করবা ততই কিন্তু শামসুর জন্য ঝামেলা আরও বেশি তৈরি হইব। তাই যত তাড়াতাড়ি সম্ভব হয় তোমরা এই ঘটনার একটা প্রতিবেদন প্রকাশ করো। এটা নিয়ে আমি প্রেসিডেন্টকে দেখাইয়াও শামসুর বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে চাইতেছে, সেটা কোনোভাবে আটকাতে পারবো। যত তাড়াতাড়ি সম্ভব ওই মামলার একটা সমাধান করো। আচ্ছা স্যার, ঠিক আছে। আমি নিজে বিষয়টা এখন মাঠে থেকে তদারকি করব। দেখি যত তাড়াতাড়ি সম্ভব কাশেম টিভির ভবনে আক্রমণের এই ঘটনার একটা সুষ্ঠু সমাধান বের করে নিয়ে আসব। আর আপনি শামসুর সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলেন না কেন? শামসুর এখানে বক্তব্য কি হয় সেটা আগে শোনেন। দেখেন শামসু কিভাবে কাজ করার নির্দেশনা দেয়। সম্রাট, শামসুর সাথে আজকে কথা বলবো রাতে। আমি দেখি আগে প্রেসিডেন্ট আমারে আবারও ডাকছে। প্রেসিডেন্টের সাথে আগে বৈঠকটা করে আসি, তারপর এদিকে আইসা শামসুরের রাতে ফ্রি হইয়া সব বিষয়
জানানো হইব। দেখি শামসু এই বিষয়ে কি সিদ্ধান্ত দেয়। আচ্ছা স্যার, ঠিক আছে, তাহলে আপনি শামসুর সাথে কথা বলে দেখেন। আমি এখন উঠলাম তাহলে স্যার। আসসালামু আলাইকুম। ভাই আছেন তাহলে আপনি? এইদিকে তো ভাই আমার সব কিছু ধ্বংস হয়ে গেছে। আমার এত বড় একটা টেক্সটাইল ফ্যাক্টরি, সেইখানে দুর্বৃত্তরা বোমা হামলা চালাইছে। পুরো ফ্যাক্টরির কোনো কিছুই অবশিষ্ট নাই, সব কিছু একবারে ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। আপনি দেখলে বুঝতে পারতেন ভাই। অনেক দিন পর জেল থেকে বের হয়েছি তো, তাই কালকে রাতে একটা পার্টির আয়োজন করছিলাম। সেইখান থেকে ফিরে আইসা ঘুমাইতে আমার দেরি হয়ে যায়, সেই জন্য সকালবেলা উঠতে পারি নাই। পরে ওইটা দেখি তুমি অনেকবার ফোন দিছ। পরে তো জানতে পারলাম যে এই ঘটনা, তাই তোমার সাথে দেখা করতে আসলাম। আর তুমি এটাকে দুর্বৃত্তদের হামলা বলতেছো কেন? এটা সরাসরি শামসুই তোমার ফ্যাক্টরির উপর হামলা করছে। তুমি কি বুঝতে পারতেছো না? শামসু তার ক্ষমতা দেখানোর জন্যই এই কাজগুলো এভাবে করে যাইতেছে, যাতে করে সকলে বুঝতে পারে যে ক্ষমতা ছাড়াও শামসু কিভাবে প্রভাবশালী নেতাদেরকে টক্কর দিয়া চলতে পারে। এটা বুঝতে পারতেছো না? হাজি, আমিও সেটাই বলছি হানিফ বাইরে, যে এই ঘটনা সম্পূর্ণ শামসুই ঘটাইছে। তাছাড়া আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করার মতো এত বড় কলিজা কোনো সন্ত্রাসীর হয়ে ওঠে নাই। সবাই আমাদেরকে খুব ভালো করেই চিনে যে আমরা কোন গ্রুপের লোক। শামসু একমাত্র এই হামলাটা করতে পারে। আর শামসু বেছে বেছে ওর শত্রুদের উপরই হামলা করতেছে প্রতিশোধ নেওয়ার জন্য। কাশেম টিভিও তো ওর বিরুদ্ধে অনেক উল্টাপাল্টা নিউজ করছিল, তাই ওদের কার্যালয়ে হামলা করলো। এখন আবার তোফায়েল ভাইয়ের ফ্যাক্টরিতে। সব মিলে এত এটা জলের মতো পরিষ্কার। আর শামসুকে এখনই যদি রুখতে না পারেন, তাহলে কিন্তু ভবিষ্যতেও আর শামসুকে রুখতে পারা যাইব না। দেখেন নাই আমাদের বেলায় কি করছিল? শুরুতেই শামসুরে যদি আমরা কঠিনভাবে ধরতাম, তাহলে আজকে আমাদের এই পরিস্থিতি হতো না। সেই সময় তো আমরা এই বিষয়টা হালকাভাবে নিয়েছিলাম দেখে আজকে এর খেসারত দিয়া যাইতে হইতেছে। তাই এখনও শামসুকে যত তাড়াতাড়ি সম্ভব গ্রেপ্তার করে জেলে ভরতে হইব, যাতে ওই বাইরে থেকে কোনো কার্যক্রম পরিচালনা করতে না পারে। তাছাড়া শামসু কিন্তু দিনে দিনে বেপরোয়া হয়ে যাবে। এক এক করে সকলের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে হামলা চালাইব। হাজি, তুমি একেবারে রাইট কথা বলছ। এখনই শামসুকে রুখতে হইব, তা না হলে ভবিষ্যতে ওই আরও ভয়ঙ্কর হয়ে আসবে। দেখবা ঠিকই নতুন একটা দল গঠন কইরা সেই দল নিয়েও ওই সরকার গঠন করার মতো ক্ষমতা রাখে। তাই ওরে এত হালকাভাবে না নিয়ে যেমনি হোক স্বরাষ্ট্র দপ্তর থেকে ওরে গ্রেপ্তার করাইতে হইব। কী ব্যাপার তোফায়েল ভাই, আপনি যে স্বরাষ্ট্র দপ্তরে গেলেন, সেলিম কি বলল? কি আর বলবো, সে পুরনো কথা যে তদন্ত চলমান আছে, আমরা তদন্ত করে যাচ্ছি। শীঘ্রই এই ঘটনার মূল হোতাকে গ্রেপ্তার করতে যাইব। সে একই কাহিনী বারবার ওরা করতেছে। আসলে আমার মনে হয় সেলিম এই ঘটনার সব কিছুই জানে। সেলিম আর আইজি এই ঘটনাগুলো সম্পর্কে অবগত আছে। ওরাই গোপনে প্রশাসনিকভাবে শামসুকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, যার কারণে শামসুকে ধরা যাচ্ছে না। তা না হলে দেশে এত বড় ঘটনা ঘটার পরেও কিভাবে আসামিরা বাইরে থাকে, এটা তো কোনোভাবেই পসিবল না। তো এইভাবে কোনো কিছু হইব না। কঠিন অ্যাকশনে আমাদের যেতে হইব। তাছাড়া ওদের হাতে দায়িত্ব দিয়া কোনো কিছুই আমরা সফল করতে পারবো না। তুমি এক কাজ করো তোফায়েল, আজকের ভিতরেই দুলু, মতি এবং অন্যান্য
যত সদস্য আছে ইকবাল সহ সবাইকে মিটিংয়ে উপস্থিত থাকতে বলো। আজকে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিব, নয় শামসুরকে গ্রেপ্তার করতে হইব, আর তা না হলে সেলিম আর আইজিকে পদত্যাগ করতে হইব। এই দাবি আজকে প্রেসিডেন্টের সামনে সকলেই তুলব। আর তুমি এখন ঘটনাটা প্রেসিডেন্টকে জানিয়ে আসো, দেখো প্রেসিডেন্ট কি বলে। আচ্ছা ভাই, ঠিক আছে, তাহলে আমি প্রেসিডেন্টকে বিষয়টা আগে জানিয়ে আসি, তারপর আমার বাংলোতে এই বৈঠকের আয়োজন করবনি। যেভাবে হোক শক্ত এবার পদক্ষেপ আমাদের নিতে হইব, তা না হলে এক এক করে সকলকে শামসু ঘায়েল করে বসবে। তাই আপনি যেভাবে বলছেন আজকের ভিতরেই সিদ্ধান্ত নিব আমরা, নয় স্বরাষ্ট্রমন্ত্রী সেলিম আর আইজি থাকবে, আর তা না হলে শামসুকে গ্রেপ্তার করতে হইব। যেভাবে বললাম সেইভাবে সব কিছু আয়োজন করো। এখানে কি করতে হইব সেটা আমি মিটিংয়ে বলে দিবনি, তোমরা শুধু মিটিংয়ের ব্যবস্থা করো। উঠলাম তাহলে এখন আমরা। হে মোল্লা ভাই ওঠেন। লিডার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোফায়েল আইস, বসো তোফায়েল। লিডার, আপনি কি কোনো কিছুই দেখতে পারতেছেন না? শামসু তো দিনের পর দিন বেপরোয়া হয়ে উঠতেছে। গতকালকে আমার টেক্সটাইল মিলে বোমা হামলা করে পুরো ফ্যাক্টরি তছনছ করে ফেলাইছে। ফ্যাক্টরিতে আর কোনো কিছুই অবশিষ্ট নাই লিডার। একের পর এক শামসু যে ঘটনাগুলো ঘটিয়ে যাচ্ছে, এতে করে তো আমাদের টিকাই মুশকিল হয়ে যাচ্ছে। শুধুমাত্র আপনার জন্যই তো শামসুকে কিছুই বলতে পারতেছি না আমরা। পুলিশ তো বিষয়গুলো তদন্ত করতেছে। স্বরাষ্ট্র দপ্তরকে আমি খুব কঠিনভাবে চাপ দিয়েছি তোমার এই টেক্সটাইল মিলের হামলার বিষয়টা নিয়ে। এখানে কে জড়িত আছে খুব শীঘ্রই এটা বের হয়ে আসবে তোফায়েল। তোমার এই বিষয়ে কোনো চাপ নেওয়া লাগবে না। যে দেশে অরাজকতা তৈরি করতেছে সে যেই হোক না কেন, অবশ্যই তাকে আইনের আওতায় আনা হইব তোফায়েল। এখানে এটা তো জলের মতো পরিষ্কার লিডার, এই ঘটনাগুলো শামসুই ঘটাইতেছে। ওই জনতা পার্টি থেকে পদত্যাগ করার পর দেশেই অস্থিরতা তৈরি কইরা আমাদের সরকারের পতন ঘটানোর ফায়তারা করতেছে লিডার। কিন্তু আপনি তো অন্ধের মতো শামসুকেই বিশ্বাস করে যাইতেছেন। সেজন্যই তো শামসু দিনের পর দিন এই অপরাধমূলক কাজগুলো করেও ছাড় পেয়ে যাচ্ছে। আর পুলিশের কথা কি বলবো, সেলিম তো শামসুর প্রধান সহকারী, আর বর্তমান আইজি তো সেলিমের বাল্যকালের বন্ধু। ওরা কি কখনোই শামসুকে ফাঁসানোর চেষ্টা করবে? ওরা তদন্ত করে ঘটনাটা ভিন্ন দিকে মোড় দেওয়ার চেষ্টা করতেছে। যত তাড়াতাড়ি সম্ভব শামসুকে গ্রেপ্তার করার নির্দেশনা দেন, নইলে কিন্তু অনেক বড় বিপদ অপেক্ষা করতেছে। শামসুর বিরুদ্ধেও অতি তাড়াতাড়ি সিদ্ধান্ত আসবে তোফায়েল। এই বিষয় নিয়ে এত বাড়াবাড়ি করার কিছু নাই। শামসুর পিছনেও আমি লোক লাগাইছি, দেখা যাক কি হয়। আর সেলিমকে আমি 3 দিনের সময় বেঁধে দিয়েছি। এর ভিতরে যদি ওই মামলাগুলো সঠিকভাবে তদন্ত শেষ করতে না পারে, তাহলে ওরে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হইব। আগে 3টা দিন দেখি সেলিম কি করে এখানে। লিডার, আপনি শুধু বৈশা বৈশা দেখতে থাকেন, আর এইদিকে শামসু তলে তলে সরকারের পতন কইরা ফেলাক, তখন সেন আপনার চোখ ফুটব। তার আগে তো আপনি কোনোভাবেই বুঝতে পারতেছেন না যে শামসু এই ঘটনাগুলোর মূল হোতা। শামসুকে তো আপনি অন্ধের মতো বিশ্বাস করে যাইতেছেন। সময় মতো দেখতে পারবেন এই শামসুই আপনার পিছনে ছোড়া বসাইব। দলের সমস্ত নেতাকর্মী শামসুর বিরুদ্ধে অবস্থান করতেছে, শুধু আপনি আর সেলিমই শামসুর পক্ষে কথা বলতেছেন।
এতে করে দলের অভ্যন্তরীতেও ঝামেলা তৈরি হইতেছে। সব ঝামেলাই এক এক কইরা শেষ করব। তোমরা শুধু আমাকে কয়েকটা দিন সময় দাও। এতদিন আমি চুপচাপ এইখানে বসে থাইকা তোমাদের সকলের কার্যক্রমগুলো পর্যবেক্ষণ করলাম। তোমাদের দ্বারা যে কি করা যাইব সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। এখন সরাসরি আমি এই বিষয়গুলো হস্তক্ষেপ করে নিজে থেকে দেখব। তুমি এখন যাও, পরে আমি তোমার সাথে কথা বলবো নি। চাচা, এবার বলেন তো দেখি, গতকাল রাতে আয়নালের বাসায় কি হয়েছে? সকালবেলা তো ব্যস্ততার কারণে শুনতে পারলাম না। শুনলাম আয়নাল বাসায় আইসা কাউ কাউ করতেছে। এবার বলেন তো দেখি আবারে আয়নালের বাসায় কি ঘটনা ঘটছে। আর বললো না শামসু, ওই চ্যাংরারে তো গতকাল রাতে একেবারে পথের ফকির বানাই দিয়া তারপর গেছে, একেবারে নিঃস্ব হয়ে গেছে। গতকাল রাতে নাকি ওর বাসায় চুরি হয়েছে। বাসার যত দামি জিনিসপত্র ছিল, টাকা পয়সা, সোনার গয়না টয়না সহ সব কিছু কারা যেন চুরি করে নিয়ে গেছে। অবশিষ্ট কোনো কিছুই নাই আয়নালের। ও তাহলে এই ব্যাপার, এই তাহলে এই লাইন ধরছে। ভালোই হয়েছে ওর বাসায় চুরি হওয়াতে। এই সমস্ত নেশাগুরদের বাসায় তো চুরি হইবই। ওর কত বড় সাহস, ওই নদীর ধারে যায় ফাঁকা বাড়ি ফালাইয়া মাদক সেবন করে। ওর পিছনে তো এরকম ঘটনাই ঘটবো চাচা। ঠিকই আছে, চোর একেবারে উচিত কামটাই কইরা দিয়ে গেছে গতকাল রাতে। তাই এই আয়নাল এখন কুটি, ওরে ডাকেন তো দেখি। শালার বেটারে আগে এক দাবার বানাই নেই। আয়নাল পাশে রুমে বইসা হাউমাউ কইরা কান্দি দেছে। শামসু তোমার অপেক্ষায় আছে, ডাকতেছি আমি। তাইলে আয়নাল রে, আয়নাল, হে আয়নাল, এইটি আয়, শামসু তোরে ডাকতেছে। ও শামসু ভাই গো, গতকাল রাতে আমার সব কিছু একেবারে শেষ হয়ে গেছে। এতদিন যাবৎ আমি যা গুছাইছিলাম সব গতকাল রাতেই চোর একেবারে সব কিছু নিয়া চইলা গেছে। আমি তো এখন একেবারে পথের ফকির হয়ে গেলাম শামসু ভাই। এখন আমার কি দশা হইবনি। একেবারে উচিত কাম হয়েছে আয়নাল, তোর বাড়িতে চুরি হওয়ায় আমি খুশি হয়েছি। বরং তোর কত বড় সাহস, তুই ছেলে পেলেদের সাথে নদীর ধারে যায়া সারা রাত কইরা নেশার ঘরে ডুইবা থাকস। তোরে তো আমি ভালো চ্যাংরা মনে করছিলাম, তা তুইও তো দেখতেছি তলে তলে সেই নেশার জগতেই চইলা গেছস। তোর মতো নেশাকুরের বাসায় চুরি হইব না তো মসজিদের ইমামের বাসায় চুরি হইব? চোর একেবারে উচিত কামরাই করছে, এতে আমি বেজার না, খুশি হয়েছি। শামসু ভাই, আমার ভুল হয়ে গেছে। শয়তানের পালায় পড়া এই কাজগুলো করছিলাম আমি। জীবনেও আমি কখনোই সিগারেটটাও ছুঁয়া দেখি নাই। আর সবাই বলা বলি করছিল বাংলা মদ খাইলে নাকি মনের কষ্ট ভুইলা থাকা যায়। ওইদিকে গোলাপি বাপের বাড়ি গেছে কয়েকদিন ধইরা, তো একা একা বাসায় ভালো লাগে না। আর গোলাপিও ফিরে আসে না। সেই দুঃখ বলার জন্যই মিজান গোর সাথে এই কামরা আমি করছিলাম ভাই। কিন্তু এত বড় একটা ঘটনা যে গইটা যাইব সেটা তো আমি কোনোভাবেই বুঝতে পারি নাই। এখন আমারে বাঁচান ভাই, আমি একেবারে পথের ফকির হয়ে গেছি। গলায় দড়ি দেওয়া ছাড়া এখন আর আমার কোনো উপায় নাই। তোরে কোন পাগলে বলছে যে নেশা করলে মনের কষ্ট ভুইলা থাকা যায়? এতে করে যে সংসারে আরো অশান্তি বাড়ে সেটা বুঝোস না তুই। এখন দেখলি কি হয়ে গেছে।
শুকুরে শুকুরে 8 দিন হইয়া পারে নাই তোর বউ বাড়িতে গেছে, এতেই তোর এই দশা। তুই যে আমারে বললি, তখন তো আমি তোরে বইলাই দিলাম যে আমি মাস্টার চাচারে দিয়া বলাই বনি গোলাপি তোর বাড়িতে আবারও ফিরে আসবো। তুই মনোযোগ দিয়া দোকানদারি কর। তারপরেও তুই পাকনামি কইরা ওদের সাথে গেছস কেন? আর বলল না শামসু, গতকাল রাতে আমি ওরে ফোন করে বলছি যে গোলাপি কালকে সকালেই বাড়িতে চলে আসবো। তুই যেটি থাকস না কেন, এই মুহূর্তে বাড়িতে চলে যা। সেই সময়ে যদি ওই বাড়িতে চলে যাইতো তাহলেও এই ঘটনাটা ঘটতে পারতো না। গোলাপি কি ওরে এমনি এমনি সাইরা চলে গেছে নাকি? ওর ভিতরে তো আসলে সমস্যা আছে। এই শালার বেটা একেবারে মাথা মোটা, কোনো কাজই ঠিকঠাক মতো করতে পারে না। এরকম ব্যাককালে চ্যাংরা তো আমি দ্বিতীয়টা আর কখনোই দেখি নাই। হয়তো দেখেছি আজ তো একটা গাধা ভুল চলে যাওয়াতে নেশা শুরু করে দিছে। কেরে আমরা তো আছি, একটা ব্যবস্থা তো করবই আমরা। শামসু ভাই, আমি যা করছি ভুল করছি, দয়া করে আমারে ক্ষমা করে দিয়া আমার এই বিপদ থেকে রক্ষা করেন ভাই। যেভাবে হোক আমার টাকা পয়সা আর গয়নাগুলো উদ্ধার করার একটা ব্যবস্থা করে দেন, নইলে আমার গলায় দড়ি দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। হে কান্দাকাটি বন্ধ কর, দেখা যাক কি করা যায়। চাচা, আপনার কি মনে হয় আয়নালের বাড়িতে এই ধরনের ঘটনা কে ঘটাইতে পারে? এটা কি কেউ সূত্রামি করে করছে, না প্রফেশনাল কোনো চোরেই করছে? এরকম চুরির ঘটনা তো এর আগে এই শোলডুগরি গ্রামে কখনোই শুনি নাই আমি। এটা তো সূত্রামি করেও কেউ আয়নালের সাথে এই ঘটনাটা ঘটাইতে পারে। আপনার কি মনে হয় চাচা? আমারও তো ওই রকমই মনে হয়। কেউ হয়তো বা আয়নালের উপর প্রতিশোধ নেওয়ার জন্যই এই কাজটা করছে। কয়েকদিন যাবৎ আয়নাল যে বাড়িতে যায় না, এটা ফলো কইরাই পরে এই ঘটনাটা ঘটাইতে পারে। তবে আয়নাল বলতেছে গতকাল রাতে নাকি জঙ্গলের ভিতরে গভীর রাতে ডন আর তোতারে কি যেন বিষয়ে আলোচনা করতে দেখছে। ওইখানে গেলে দূর দূর করে ওরে তাড়াই দেওয়া হয় ওইখান থেকে। কথা হইল আর অত রাতে জঙ্গলে কি করতেছে। টনের সাথে আবার ভোট সংক্রান্ত বিষয় নিয়ে আয়নালের একটা ঝামেলা আছে, তাই আয়নাল ওদেরকে সন্দেহ করতেছে। বলেন কি চাচা, তোতা এই কাজ করবে? সেটা তো আমার মনে হয় না। তোতা কি এতই নিচে নাইবা গেছে নাকি? আমারও তো সেরকমই মনে হইতেছে। ওরা অত রাতে জঙ্গলের ভিতরে কি করতেছে? ওদেরকে ডাইকা জিজ্ঞাসাবাদ করলেই বোঝা যাইব যে ওরা কি কারণে ওই জঙ্গলে গেছিল। ওদেরকে ডাইকা জিজ্ঞাসাবাদ করা হোক শামসু। আচ্ছা ঠিক আছে তাইলে চাচা, আপনি তো তাক ফোন করে আসতে কন। টেরা ভাই, দেলুরে তো ধরে নিয়ে আইছি। ওই যে দেলু, ওর সাথে কি কথা বলবেন বলেন তাইলে আপনি। ওদের সাথে কি কথা বলবো রে গোল্লা? ওর আগে পটাপট কয়েকটা লাগা, পরে গুদাম ঘরে নিয়া উক্তা করে ওরে ঝুলাই রাখবি। ওর কত বড় সাহস! আয়নালের মতো বোলাবালা একটা চ্যাংরারে ওরা মাদকের ধরাই দিছে হাতে। ওদেরকে এত বড় সাহস কে দিছে? কেড়ে দিলু তোরে বারে বারে আমি বলছিলাম না যে তুই এলাকার ভিতরে এই মাদকের কারবারি আর করবি না? তারপরেও তোর শিক্ষা হয় নাই? চেয়ারম্যান সাহেব, বিশ্বাস করেন, আপনি আমারে নিষেধ করার পর আমি আর মাদক বেচা কেনা করতাম না এলাকার ভিতরে। শুধু টুকটাক নিজেই বৈশা খাইতাম। কিন্তু এইখানে কয়েকদিন যাবৎ আয়নাল আর মিজান আমার কাছে আইসা বারে বারে শুধু
বাংলা আনতে বলে। এখানে আমার কি করার আছে বলেন ভাই? মিজান আর আয়নালি তো আমারে জোর কইরা পাঠায় জিনিসগুলো আনার জন্য। আমি বারবার আয়নাল বাইরে নিষেধ করছি যে তুমি এই জিনিস খায়া ঠিক থাকতে পারবে না, তারপরেও আমার কোনো কথা শোনে না। আর আমিও বাধ্য হইয়া ওদেরকে আইনা দিছি। তোরে ওরা আনতে বলবো বইলাই তুই যেয়ে নিয়ে আসবি নাকি? না না, তোর ভিতরেই ঝামেলা আছে। টাকার লোন্দ পাইয়াই সাথে সাথে দৌড়ায় যায়া নিয়ে এসা দিছস, তাই না? বিষয়টা আমারে জানাইতে পারলি না যে আয়নালার গোল্লা তোরে চাপ দিতেছে, তাহলে তো আমি ব্যবস্থা নিতে পারতাম। তা না কইরা তুই ওদেরকে আইনা দিছস। চেয়ারম্যান সাহেব, এখানে আমি কি করব? মিজান হচ্ছে আমার বাল্যকালের বন্ধু আর আয়নাল বড় ভাই। ওরা দুইজন আমারে আইসা এমনভাবে ধরে না কইরা পারি না। বারবার বলছি যে কোনো সমস্যা হইলে কিন্তু আমি জানি না। আর ওরা বলে যদি কোনো রকমের কোনো সমস্যা হয় সেটা ওরা দেখবে, তুই খালি আয়না দে। তাই আমি বাধ্য হইয়া নিয়ে এসে দিছি। টেরা ভাই, এইখানে দেলুরে এককভাবে দোষ দিয়ে কোনো লাভ নাই। আমার সামনেও ধরা পড়ছিল সেই দিন মিজান আর আয়নাল ভাই। আমি বারবার কইরা নিষেধ করা সত্ত্বেও আয়নাল ভাই আমারে উল্টো আরো জারি মারে। ওর নাকি কিছুই হইব না, আর ওই নিজের ইচ্ছাতেই এই কাজগুলো কইরা বেড়াইতেছে। এখানে আয়নাল ভাইয়েরও দোষ আছে। মিজান আর আয়নাল যে এই কাজগুলো এতদিন ধরে কইরা যাইতেছে, তোর সামনে ধরা পড়ার পরেও তুই কেন বিষয়টা আমারে জানাস নাই? আমি কি জানতাম ওরা রেগুলারই এই কাজগুলো কইরা বেড়াইব? আমি তো মনে করছি শখের বসে হয়তো আজকেই খাইছে, আর কোনোদিন খাইব না। কিন্তু এরা তো রেগুলার শুরু করে দিছে, সেই জন্যই তো এই ঘটনাটা ঘইটা গেল। শোন দেলু, তোর এবারের মতো ক্ষমা করে দিতেছি। নেক্সট টাইম যদি তোর নামে আরও কোনো অভিযোগ আমার কাছে আসে, তখন কিন্তু আর কোনো রকমের ছাড় দিব না, সরাসরি পুলিশের কাছে তুইলা দিব। কথাটা মনে রাখিস। এখন যা এখান থেকে। আচ্ছা চেয়ারম্যান সাহেব, ঠিক আছে। সারা কি একটা প্রেসের ভিতরে যে পড়ে গেলাম, না পারতেছি সইতে, না পারতেছি কাউকে বলতে কি কারণে যে এই শফিকের কথায় সেই সময় আমি এই টাকার সাথে জড়িত হইলাম, সেটা এখন বুঝতে পারতেছি না। ডন বারবার নিষেধ করা সত্ত্বেও কাজটা আমি করছিলাম। কথায় আছে না, লোভে পাপ, পাপে মৃত্যু, সেই ঘটনাই হইতেছে এখন আবার। কি ব্যাপার, মাস্টার আবার এই সময় ফোন দিছে কেন? দেখি তো ফোনটা দইরা। কি বলে মাস্টার? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কিরে তুতা, তুই এখন কুটি আসিস রে? ভাই আমি তো এখন রানিং গাড়ির উপর আছি, বাসা বলে যাইতেছি বাজার থেকে। কেন ভাই, কিছু হয়েছে? কোনো কিছু বলবেন আমারে? হরে তোতা, তুই যেটি থাকস না কেন, ইমার্জেন্সি শামসুর সাথে অফিসে আইসা দেখা কর। তোর সাথে শামসুর কথা আছে, তাই দেরি না কইরা এখনই চলে আসে। বাসায় পরে যাইবি, আগে শামসুর সাথে দেখা কইরা যা। আচ্ছা ভাই, ঠিক আছে, তাইলে আমি এখনই শামসু ভাইয়ের সাথে দেখা করে যাইতেছি।